400 বছরের পুরনো দোলমঞ্চ এবং কাচারি বাড়ি অক্ষত থাকলেও রাজবাড়ির অবস্থা কিন্তু। আসসালামু আলাইকুম, আমি সজল আহমেদ। কেমন আছো সবাই? আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। চলে আসলাম কিন্তু আবারও একটা নতুন ভ্লগ নিয়ে। আজকে চলে যাচ্ছি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলাতে, কারণ মোহাম্মদপুরে রয়েছে 400 বছরের পুরাতন রাজা সীতারাম রায়ের রাজবাড়ি ও কাচারি বাড়ি। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আর যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পেজটিকে ফলো করে দাও, দ্রুত দ্রুত করে দাও। মাগুরা থেকে মোহাম্মদপুর উপজেলাতে গিয়ে মোহাম্মদপুর ব্যারাক অফিসের অপোজিট রোড ধরেই হাফ কিলোমিটার গেলেই আপনি কিন্তু পেয়ে যাবেন রাজা সীতারাম রায়ের রাজবাড়ি ও কাচারি বাড়ি। কথা বলতে বলতে আমি রাজবাড়িতে চলে এসেছি। শুরুতেই কিন্তু চোখে পড়বে রাজবাড়ির 3 গেট বিশিষ্ট এই অংশটুকু। এইটার নাম কি আমার জানা নেই, তোমাদের জানা থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এখানে আরো একটি অবশিষ্ট অংশ রয়েছে যা কালের বিবর্তনে প্রায় মাটির সাথে মিশে গেছে। এর পাশেই রয়েছে রাজা সীতারাম রায়ের বিলাসবহুল 2 তলা বিশিষ্ট রাজবাড়ি, যা কিনা জর্জীর্ণ ক্ষতবিক্ষত অবস্থায় আংশিক কিছু অংশ নিয়ে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বাংলাদেশের মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলাতে। রাজবাড়ির সাথেই ছিল শানবাঁধানো একটি দিঘি, যার নাম দুধসাগর। শোনা যায় রাজবাড়ি থেকে কাচারি বাড়ি পর্যন্ত ছিল একটি সুড়ঙ্গ পথ। আরো জানা যায় এখানে বসেই তিনি তার রাজকার্য পরিচালনা করতেন। তবে দেরিতে হলেও 2022 সাল থেকে প্রত্নতত্ত্ব বিভাগ প্রাচীন এই নিদর্শনগুলো সংরক্ষণের দায়িত্ব নিয়েছে। রাজবাড়ি থেকে কিছু দূর এগিয়ে গেলেই প্রথমেই চোখে পড়বে দোলমঞ্চ, যার অপোজিটে রয়েছে রাজা সীতারাম রায়ের কাচারি বাড়ি। শোনা যায় রাজা সীতারাম রায়ের প্রধান সেনাপতি মেনাহাতি এই দোলমঞ্চের পাশেই মৃত্যুবরণ করেন। দোলমঞ্চের অপোজিটে যে কাচারি বাড়ি রয়েছে, শোনা যায় এই কাচারি বাড়িতে বসেই তিনি বিভিন্ন প্রশাসনিক কাজ ও সালিশ বিচার করতেন। রাজা সীতারাম রায় 1697 থেকে 98 খ্রিস্টাব্দে মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলাতে তার রাজধানী স্থাপন করেন। তার রাজধানীর নাম রাখেন মোহাম্মদপুর। বাংলার যে কজন জমিদারের নাম আজও মানুষের মুখে মুখে শোনা যায়, তার মধ্যে রাজা সীতারাম রায় অন্যতম। তিনি ছিলেন বাংলার শেষ স্বাধীন হিন্দু রাজা, যার হাত ধরে মুঘল শাসিত বাংলা আরো একবার মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। বাংলার নতুন রাজধানী ঢাকায় প্রতিষ্ঠিত হয়েছিল। ঢাকার খুব নিকটে মাগুরা জেলার মধুমতি নদীর তীরে প্রাচীন জনপদ ভূষনার নতুন তহসিলদার নিযুক্ত হলেন রাজা সীতারাম রায়ের পিতা উদয়নারায়ণ। কিশোর বয়সেই সীতারাম হয়ে ওঠেন একজন দক্ষ যোদ্ধা। তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী ও শক্তিধর রঘুরাম ও মনিরাম ছিল তার ঘনিষ্ঠ বন্ধু। বিদ্রোহী পাঠানদের অত্যাচার, স্থানীয় ডাকাতদের নৃশংসতা সব মিলিয়ে বাংলার পরিবেশ ঘোলাটে হয়ে উঠেছিল। বিভিন্ন সমস্যার কারণে সে সময় সীতারাম রায় করিম খাঁর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। সে যুদ্ধে করিম খাঁ নিহত ও পরাজিত হয়। এরপর থেকেই সীতারাম রায় জমিদারি ও শক্তি বৃদ্ধি করার কাজে মনোযোগী হয়। সে সময় সীতারাম রায় সুসংগত সৈন্য তৈরির লক্ষ্যে শক্তিশালী লোকদের নিয়োগ প্রদান করেন, কিন্তু তিনি সৈন্য সংগ্রহ করছিলেন খুবই গোপনে, কারণ তিনি ছিলেন সে সময়ের একজন সামান্য জায়গিরদার, যার পক্ষে সৈন্য সংগ্রহ করা ছিল মুঘল আইনের পরিপন্থী। তাই তিনি এক অভিনব কৌশল অবলম্বন করেন। প্রজাদের পানির সমস্যা দূর করার জন্য প্রচুর জলাশয় খনন করা শুরু করেন। আর এই খনন কাজে শ্রমিক নিয়োগের আড়ালে চলতো সৈন্য বাছাইয়ের কাজ। দিনে চলতো জলাশয় খনন আর রাতে চলতো যুদ্ধের প্রশিক্ষণ। 1684 সালে পিতামাতার মৃত্যুর পর তিনি উপস্থিত হলেন দিল্লিতে আওরঙ্গজেবের দরবারে। সেখানে তিনি বাংলার পরিস্থিতির কথা তুলে ধরলেন। সে সময় আওরঙ্গজেব তাকে রাজা উপাধি দিলেন এবং রাজ্য সীমা বাড়ানোর অনুমতি দিলেন। তারপর তিনি মোহাম্মদপুরে দুর্গ স্থাপন করলেন, বাংলার শত্রু ও স্থানীয় ডাকাতদেরকে শক্ত হাতে দমন করলেন। তারপর নিজের রাজত্ব বৃদ্ধি ও শক্তি বৃদ্ধি করে নিজেকে এক স্বাধীন বাংলার রাজা হিসেবে ঘোষণা করলেন রাজা সীতারাম রায়। সীতারাম রায়ের ক্রমশ উন্নতি দেখে আশপাশের অনেক জমিদারের হিংসার কারণ হয়ে ওঠেন তিনি। 1714 সালে মুঘল সেনা ও আশপাশের জমিদারদের যৌথ বাহিনী আক্রমণ করে রাজা সীতারাম রায়ের রাজ্যে। সেই যুদ্ধে পরাজিত হয় রাজা সীতারাম রায়। সে সময় পরাজিত রাজা সীতারাম রায়কে বন্দী অবস্থায় লোহার খাঁচাতে করে মুর্শিদাবাদের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। প্রয়োজনে ব্যবহারের জন্য রাজা সীতারাম রায় বিষযুক্ত একটি আংটি সবসময় তার হাতে রাখতেন। পরবর্তীতে সেই বিষ পান করে তিনি আত্মহত্যা করেন। এভাবেই রাজা সীতারাম রায়ের রাজত্বের অবসান ঘটে। আজকের ভ্লগ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভ্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।